আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হেলথ অ্যান্ড পিওর ওয়েলনেস পরিবারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমাদের শুক্রবার, আড্ডার দিন। আজকে আমাদের আড্ডার পূর্ব ঘোষিত বিষয় ছিল ভার্টিলিগো বা সিথি। আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি ভার্টিলিগোর হচ্ছে ছবি। আব্দুল মুতালিব ভাই, এই ছবিটা দেখেন তো, ছবিটা যদি বড় হয় আমাকে বললেন। ছবিটা মনে হয় আমার কারণে একটু ছোট হয়ে গেছে নাকি? না, ঠিক আছে মনে হচ্ছে। একটু এখন না, ঠিক আছে ভাই। আগে যেমন ছিল এখন তেমনই আছে। আরেকটু। হ্যাঁ, হ্যাঁ, ব্যাস এটা ঠিক আছে। এটা ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, আমরা এখন মূল আলোচনায় চলে যাব। ভার্টিলিগোর আলোচনা আমাদের আজকে। আহ, প্রতিদিনের মতো আজকেও সেই একই বার্তা। আমরা যারা সাথে আছি তারা তো অবশ্যই আমাদের হচ্ছে ভালো লাগা না না লাগা, ইচ্ছা অনিচ্ছা এবং প্রশ্ন যেগুলো আছে সেগুলো করব যদি কোনো প্রশ্ন থাকে। আর যারা পরে দেখবে তাদের জন্য একই মানে যদি পরে যারা দেখে তাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে লিখে দিবেন। আমরা ইনশাল্লাহ চেষ্টা করবো উত্তর দেওয়ার জন্য, যদিও আমাদের থেকে প্রশ্ন সাধারণত করে না। কেন করে না জানি না, তবে প্রশ্ন আসলেই মনে হয় ভালো লাগে। প্রশ্নটা আসাটাই ভালো, আমরাও তাই মনে করি আর কি। আলোচনায় আলোচনায় করলে বেশি ভালো হয়, আব্দুল মোতালেব ভাই যেমন আরেক বলছিল। আচ্ছা, তো আজকে আমাদের যে আলোচনার বিষয়বস্তু যেটা দেখতে পাচ্ছি আমরা স্ক্রিনে, ভার্টিলিগো। এটা ইংলিশে বা মেডিকেল টার্ম হচ্ছে ভার্টিলিগো, আর হচ্ছে বাংলাতে বলে সেথি। একটা হয় সেখানে রোগীর কোনো অনুভূতি থাকে না, যদি আপনি যদি পিন দ্বারা পুশ করেন অথবা টাচ করেন তাহলে সে বুঝতে পারবে না। আর সেথির ক্ষেত্রে আর আরেকটা বিষয় হচ্ছে কুষ্ঠ হচ্ছে ছোঁয়াচে রোগ, কুষ্ঠ একজনের কাছ থেকে আরেকজনের ছড়ায়। কিন্তু ভার্টিলিগো ঠিক সেই জিনিস না। ভার্টিলিগো হচ্ছে অনুভূতিও আছে, সব কিছুই আছে, জাস্ট স্কিনের কালারটা একটু অন্যরকম হয়ে যাওয়া, বেশি সাদা হয়ে যাওয়া। আমরা দুই একটা উদাহরণ দেখে নিই হচ্ছে আসলে কেমনভাবে সাদা হয়। একটা আমরা স্কিন দেখতে পাচ্ছি, এই যে মূলত সাদা এই অংশগুলোতে বেশি হয়, এমনটা হয়। তারপরে এই যে এমন হয়, এরপরে এমন হয়। যারা কালো মানুষ তাদের এরকম দেখায়। ফর্সা যারা আগে থেকে আছে তাদের ক্ষেত্রে অনেকটা এইরকম হাত দেখায়। মানে একটু উম, আলাদা রকমের নেওয়ার চেষ্টা করার কারণ হচ্ছে বোঝার জন্য। কারণ হচ্ছে সব সময় তার ফর্সা মানুষ আসবে তাও না, সবসময় কালো মানুষ আসবে তাও না। আহ, তো দুইটাই দেখে রাখা ভালো আর কি। তারপরে এই যে এই সাধারণত অনেক সময় এগুলো যখন চুল যেখানে আছে, দাড়ি আছে, গোপ আছে, চোখের পাপড়ি, চোখের ভ্রু, এই জায়গাগুলোতে যখন আক্রান্ত হয় তখন ওই জায়গার যে চুলগুলা সেগুলো সাদা হয়ে যায়। মূলত চুল কালো হওয়ার যে উপাদান বা স্কিনের যে আমাদের যে কালার, বাদামি কালার হওয়ার যে উপাদান মেলানিন, একই উপাদান। তো এই উপাদানটা যখন নষ্ট হয়ে যায় তখন এই একই রকম অবস্থা হয়, চুলেরও অবস্থা যেমন ওই ওখানকার স্কিনেরও অবস্থা তেমন। এই যে চুলের একটা উদাহরণ আমরা দেখতে পাচ্ছি, চুলের ক্ষেত্রে এরকম আমরা সাদা দেখতে পাই। এবার আমরা আসি যে ভিটিলিগো বা সেথি আসলে কি। যদি কারো বুঝতে সমস্যা হয় অবশ্যই সাথে সাথে আমাকে জানাবেন, আমি আহ, বোঝানোর চেষ্টা করছি। এটা হচ্ছে ত্বকের রং সাদা হয়ে যাওয়া। কারণ কি? এর কারণ হচ্ছে ত্বকের রং তৈরির যে কোষ মেলানোসাইট, এটি নষ্ট বা নিষ্ক্রিয় হয়ে যায়। এটি কুষ্ঠ নয়, ছোঁয়াচে নয়। আমি যে কথাটা আগে বললাম এটা হয়, এটা জানা একটু দরকার। মূল কথা হচ্ছে এই এক নম্বর পয়েন্টটা, এটি হচ্ছে মূল কথা। মূল কথা হচ্ছে যে অটো ইমিউনিটি সিস্টেম, এই অটো ইমিউনি সিস্টেম রোগ প্রতিরোধ ক্ষমতা নিজের মেলানোসাইটকে, কোষকে নষ্ট করে দেয়। এর আগে আমরা বলেছি অটো ইমিউনি সিস্টেম কি। আগের আলোচনায় আমার একটা আলোচনায় দেখবেন ছিল, যেখানে আমি বলেছিলাম অটো ইমিউনি সিস্টেমের কথা।
তো অটোইমিউনি সিস্টেম কি জিনিস? এটা হচ্ছে আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা। এই রোগ প্রতিরোধ ক্ষমতা এটা যখনই বাহির থেকে কোনো দুষ্ট প্রকৃতির জীবাণু যাই হোক যখন শরীরে প্রবেশ করে, তখন এই অটোইমিউনি সিস্টেম যায় সেটাকে নষ্ট করে দেয়। তো ভুলবশত এই অটোইমিউনি সিস্টেম আমাদের নিজের শরীরেই যখন আক্রমণ করে, তখন এই হচ্ছে যেই সমস্যাগুলো হয় তার মধ্যে এই হচ্ছে ভিটিলিগো একটা। এরা যে মেলানোসাইট এই কোষটাকে নষ্ট করে দেয়, মানে শরীর নিজেই তার নিজের অঙ্গকে আক্রমণ করা। এটা হচ্ছে সবচেয়ে বড় কারণ আমার কাছে। আমার কাছে এই পর্যন্ত কারণ মনে হয়, বাদ বাকি কারণগুলো আমি নিয়ে আলোচনা করার চেষ্টা করছি, কিন্তু মূলত এটি সবচেয়ে বড় কজ। এরপরে যেগুলো আছে সেগুলা কখনো কখনো কোনো কোনো ক্ষেত্রে হতে পারে। বংশগত প্রবণতা, বংশ যদি কারো থাকে সেই ক্ষেত্রে হওয়ার প্রবণতা আছে। এই প্রবণতা 20% থেকে 30%, এর চাইতে বেশি না। মানসিক চাপ, শক, হঠাৎ ভয়, দুঃখ, দীর্ঘদিনের টেনশন থেকে রোগের শুরু হতে পারে। অক্সিডেটিভ স্ট্রোক, ত্বকের অতিরিক্ত যে রেডিক্যাল আছে, রেডিক্যাল এটা জমে মেলানোসাইটটাকে নষ্ট করে দেয়। আচ্ছা, ত্বকে আঘাত লাগা বা জ্বালা, কাটা পোড়া, চুলকানি বা ঘর্ষণের জায়গায় সাদা সাদা দাগ দেখা যায়, এভাবেও শুরু হতে পারে। অনেক সময় এই কারণগুলো হতে পারে, থাকতে পারে। রাসায়নিক পদার্থ, বিষাক্ত পদার্থের প্রভাব, যেমন আমরা দেখতে পাচ্ছি কি কি সব আছে, হেয়ার ডাই, ফেনাইল, রাবার ও শিল্প কারখানার কেমিক্যাল। হরমোনাল ও স্নায়বিক অসামঞ্জস্য, বিশেষ করে থাইরয়েড সমস্যা ও স্নায়ু বরাবর দাগ। তারপরে এটা তো গেল হচ্ছে আমাদের মেডিকেলের ভাষায় বা মেডিকেলের দিক দিয়ে হচ্ছে বিশ্লেষণ আর কি, কি কি কারণে হতে পারে। এবার যেহেতু আমরা আমাদের মতাদর্শ একটু আলাদা অনেক ক্ষেত্রেই, এই ক্ষেত্রে যেহেতু আমরা হোমিওপ্যাথি ডাক্তার, সেহেতু আমাদের হোমিওপ্যাথিক হোমিওপ্যাথিক কারণগুলোকে এগুলো আমি খোঁজার চেষ্টা করেছি যে হোমিওপ্যাথিক কোন কোন কারণে বিষয়গুলো আসে। মাইজমেটিক কজ আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি। ভিটিলিগো প্রধানত কাজ হচ্ছে সোরা এবং সিফিলিক একসাথে যুক্ত হয়ে হয় হচ্ছে এই ভিটিলিগো রোগ। সোরা আমরা মোটামুটি জানি, সিফিলিস সম্পর্কে আমাদের ধারণা আছে। দেখেন কিভাবে হচ্ছে সেই বিষয়গুলো আমি এখানে তুলে ধরার চেষ্টা করছি। সোরা ত্বকের পুষ্টিহীনতা, কার্যকারিতা হ্রাস, আর সিফিলিস কোষ ধ্বংস, রোগ উৎপাদন ক্ষমতা নষ্ট, বেশিরভাগ ক্ষেত্রে সোরা ও সিফিলিটিক মিশ্র মায়োজম। এটা হচ্ছে মূল কথা, আমাদের মূল কথা। আর আমরা জানি শরীরের উপরে যেগুলো হয় দাগ টাগ, এগুলো সাধারণত সোরার কারণে হয়। এই যে কোষ যে ধ্বংস হয়ে যায় ভিতরে, এটা হচ্ছে সিফিলিটিক কজ। তো এই দুই কজ যখন একত্রিত হয় তখনই ভিটিলিগোর জন্ম হয়। মূলত ভিটিলিগোর জন্য সোরা এবং সিফিলিটিক টেন্ডেন্সি সবচেয়ে বেশি দায়ী। সোরা আমরা জানি, সোরার ঊর্ধ্বে আমরা কেউ না। মানব শরীরে সোরার মানে নাই, সোরার উপস্থিতি নাই এরকম মানুষ আমরা পৃথিবীতে পাবো না। তো সোরা কমন ধরেই নিলাম, সোরা আছে, এর সাথে যখন সিফিলিটিক টেন্ডেন্সি যোগ হবে তখন এই বিষয়টা চলে আসবে। তার পরবর্তীতে আমরা যাই ভাইটাল ফোর্স, জীবনী শক্তির হচ্ছে ভাবে কাজ করতে না পারা, ফলে ত্বকের রং তৈরির স্বাভাবিক যে হচ্ছে ফাংশন আছে সেটা ব্যাহত হওয়া। দমিয়ে রাখা চর্মরোগ বা স্রাব, সাপ্রেশন, আগে থাকা চুলকানি, একজিমা, ফাঙ্গাল মলম, স্টেরয়েড দিয়ে দমনের পর ভিটিলিগো দেখা যায়। এই যে আমরা দেখতে পাচ্ছি, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় যে কিভাবে এই জিনিসটা এইভাবেও আসতে পারে। মানসিক কারণ, যেটা আমি একটু আগেই আমরা ওই হচ্ছে ভাবে দেখলাম, আমাদের ছাড়া সেখানেও একই রকম আমরা দেখতে পেলাম।
ওই বিষয়গুলো এখানে আছে। মানসিক যে দীর্ঘদিনের ভয়, অপমান, হতাশা, এগুলোর কারণে হচ্ছে ভিটিলিগো হতে পারে। কনস্টিটিউশনাল দুর্বলতা, রোগীর নিজস্ব গঠন অনুযায়ী রক্ত, স্নায়ু ও ত্বকের পুষ্টির ব্যাহত হওয়া। তারপরে আছে ড্রাগ মায়াজম, বিষক্রিয়ার দীর্ঘদিন অ্যালোপ্যাথি ঔষধ, কেমিক্যাল, এতে প্রকৃতিগত রোগ প্রতিরোধ শক্তি বিকৃত হয়। দীর্ঘদিন যাবৎ এলোপ্যাথি যে কোনো ড্রাগ নিলে এবং সে যেগুলো কেমিক্যাল আছে এগুলো ব্যবহার করলে এই বিষয়টা আসতে পারে। বংশগত মায়াজম যেটা হেরিডিটি, পিতামাতার মধ্যে থাকা সুপ্ত মায়াজম সন্তানের মধ্যে প্রকাশ পায়। আমরা কিন্তু একই সাথে একইভাবে মায়াজমটাও দেখছি, সবকিছুই কিন্তু দেখছি। আমরা সবসময় বারবার যেটা বলি, আসলে মায়াজম একবারে ধরে খাওয়াই দেওয়ার জিনিস না, আসবে না, ঢুকবেও না মাথায়। তো প্রত্যেকটা বিষয় আলাদা আলাদা করে আমি চেষ্টা করি বিষয়গুলো উপস্থাপনের জন্য, যেন আমরা বুঝতে পারি। এভাবে বুঝলে মায়াজম বুঝতে একটু সহজ হয় বলে আমি মনে করি। অর্গানের সূত্র ৭৩ নাম্বার ক্রনিক রোগগুলো স্বয়ংক্রিয়ভাবে সারে না। ক্রনিক কোনো রোগ স্বয়ংক্রিয়ভাবে সারে না, সেটি নিজে নিজে সারে না, গভীর চিকিৎসা দরকার। নেক্সট, এরপরে সূত্র ২০৩ নাম্বার আছে, ত্বকের রোগ দমন করলে গভীর রোগের সৃষ্টি হয়। যেমন এক্সিমা, চুলকানি দমনের পর ভিটিলিগো এই সূত্রের বাস্তব উদাহরণ। আমি কিন্তু আপনারা জানেন আমরা কিন্তু যে কোনো কথা বললেই চেষ্টা করি অথেন্টিক কথাবার্তা বলা, প্রমাণ সহকারে কথা বলা। এই মানে আমি নিজে নিজে একটা মত দিয়ে দিলাম, আমি নতুন করে হ্যানিম্যান তো থাকলে তো এতবার সংস্কার করতো, আমি একবার করলে দোষ কি, আমি একবার আমি সব অর্গান মানবো কেন? কোনো সমস্যা নাই, মানার দরকার নাই, কিন্তু বুঝতে হবে আপনার অবদান কি হোমিওপ্যাথিতে, আপনার যোগ্যতা কতটুকু। আপনি কি কোনোদিন কোনো ওষুধ পরীক্ষা করেছেন? কোনো ওষুধের আবিষ্কার করেছেন? আপনি কি অর্গানের একটা সূত্র বাদ দিয়ে নতুন করে সূত্র বলা বা লেখার যোগ্যতা রাখেন? যদি রাখেন তাহলে আমি আপনার কথার সাথে এগ্রি করতে রাজি আছি। আর যদি এই ক্ষমতা আপনার না থাকে তাহলে আপনার কথা আমার কাছে বাতিল, আপনার কথা আমার কাছে চলে না, কারণ আপনি সেই যোগ্যতার লোক না। এই যোগ্যতা সম্পন্ন যে লোকগুলো আছে তারা কখনো এই বিষয়ে কোনো কথা বলেনি। যেমন সর্বশেষ যদি কোনো মানে মনীষীর কথা বলি, ডাক্তার জর্জ ভিতুলকাস, নোবেল বিজয়ী ডাক্তার। আপনি দেখেন তো তার কোনো কথায়, তার কোনো বইতে, তার কোনো লিখনীতে, কিন্তু নোবেল বিজয়ী ডাক্তার, এর চাইতে বড় আর পাওনা কি হতে পারে? আপনি কোথাও প্রমাণ করে দিতে পারবেন যে এগুলো সূত্রের বিপক্ষে বা অন্য কিছু? আমরা যেগুলা ৯-৬ বোঝায় হোমিওপ্যাথি করি, এরকম কোনো কথা তিনি বলেছেন? না। এরকম কথাই যদু মধু যারা জানে না, নিজের যোগ্যতা এবং অজ্ঞতাকে ঢাকার জন্যে এই কাজগুলো করে। বলা যায় এক সহজ ভাষায় যদি আমি বলি তাহলে শাক দিয়ে মাছ ঢাকার যে প্রবাদটা আমাদের সমাজে চালু আছে, সেই প্রবাদটাই প্রযোজ্য। আচ্ছা, আমরা আলোচনার মাঝে একটু মানে তাত্ত্বিক বিশ্লেষণ না করলে হয় না, অনেক সময় মানে এটা চলে আসে আর কি। তারপরে আমরা যাই, আমরা ক্রনিক ডিজিজ অনুযায়ী এই বিষয়গুলো, ক্রনিক ডিজিজ ইন্ট্রোডাকশনের বিষয়গুলো যাই। দীর্ঘদিন রোগের মূল হলো সোরা, ভিটিলিগোর ভিত্তি হচ্ছে শরিক। কথাকার ক্রনিক ডিজিজ ডাক্তার হ্যানিম্যানের কথা। আচ্ছা, শরিক চ্যাপ্টারে ত্বকের রং, গঠন ও পুষ্টির বিকৃতি সমান সমান সোরা। এটাই সোরা। আমরা সোরার ডেফিনেশন যদি বলি, এখানে আমরা দেখতে পাচ্ছি ত্বকের রং, গঠন ও পুষ্টির বিকৃতি সোরা। সাদা দাগ শরিক প্রকাশ। একদম আমি ভাঙে ভাঙে দেওয়ার চেষ্টা করতেছি একদম সবগুলো বিষয়গুলা। সিপিলিটিক চ্যাপ্টার, ধ্বংস, ক্ষয়, কার্যকারিতা নষ্ট হওয়া। মেলানোসাইট ধ্বংস, সিপিলিটিক উপাদান।
এরপরে যদি কেউ বুঝতে না পারে বা বিষয়গুলো হচ্ছে আহ, এই যে একটা জিনিস হচ্ছে, যেমন সিপিলিটিক চ্যাপ্টার, এই কথাগুলো যে আমি বলতেছি, এই যে ধ্বংস, ক্ষয়, কার্যকারিতা, নষ্ট হওয়া, এটা কিন্তু শুধু এই ক্ষেত্রেই প্রযোজ্য না। মানে শুধু ভিটিলিগের কথা বলতেছি না, এটা যেই অসুখে হোক না কেন, সেটার ভিতরে যদি এই বিষয়গুলো আমরা পাই, তাহলে সেটা কি? সিপিলিটিক টেন্ডেন্সি। আর সোরাটা তো একটু আগে দেখালাম আমি। তারপরে আমরা আসি হোমিওপ্যাথির সিদ্ধান্ত। আমাকে তো একটা সিদ্ধান্ত আসতে হবে, তাই না? সিদ্ধান্তটা আসলে কি? ভিটিলিগো হচ্ছে সোরা প্লাস সিফিলিস, সোরা প্লাস সিপিলিটিক ডিজিজ। এটি ত্বকের রোগ নয়, বরং কনস্টিটিউশনাল ক্রনিক ডিজিজ। তাহলে আমাদের সিদ্ধান্ত কি হলো? এটা হচ্ছে সোরা এবং সিপিলিটিক টেন্ডেন্সি একসাথে মিশ্রিত হলে এই রোগ হয়। ত্বকের রং রোগ নয়, ত্বকের রং রোগ নয়, হচ্ছে কনস্টিটিউশনাল ক্রনিক ডিজিজ, বরং এটা একটা ক্রনিক ডিজিজ। তাহলে ক্রনিক ডিজিজের কি করতে হয়? ত্বকের রং ধরে বসে থাকলে হয় না। আচ্ছা, ভিটিলিগো দেখা, এটা রঙের যে হচ্ছে বিষয়গুলো আসে, কোন কোন রঙে আমরা দেখতে পাই? সাধারণত সাদা হয়। এটা ব্যক্তিভেদে, জায়গা ভেদে, মানুষের রং ভেদে কিছুটা তারতম্য আছে। সাদাটা সবচেয়ে ক্লাসিক, এটাই সবচেয়ে বেশি দেখা যায়। এটাতে একদম যদি ফ্রেশ সাদা হয়, তাহলে বুঝতে হবে মেলানিন একদম সম্পূর্ণভাবে অনুপস্থিত, মেলানিন নাই। আর যদি হালকা হালকা থাকে, তাহলে কিছুটা নষ্ট, কিছুটা আছে। নেক্সট আমরা যেটা অফ হোয়াইট যদি হয়, তাহলে আমরা বুঝবো এখনো কিছুটা মানে হচ্ছে ইয়েতে কিছুটা ভালো আছে। তারপরে হালকা গোলাপি হতে পারে, যে রক্তনালী, সাধারণত রক্তনালীর উপরে হলে তখন হালকা গোলাপিটা, এটা এই রংটা বেশি মনে হয়। তারপরে সাদা নীল ভাব, দীর্ঘদিন ত্বকে থাকার পরে আমরা পাতলা হয়ে গেলে সাদাটে যে নীল ভাবটা, ব্লুইশ যে হোয়াইট, সেই জিনিসটা আমরা দেখতে পাই। নেক্সট হচ্ছে মাঝখানে সাদা, চারপাশের যে বর্ডারগুলো, সেই বর্ডারগুলো কালচে বা বাদামি বর্ডার থাকা এবং মাঝখানে সাদা থাকা। এটা ভিটিলিগোর যে ইয়াগুলো হয়, তার মধ্যে এটা একটা অন্যতম। চুল সাদা হয়ে যাওয়া, যেটা আমি দেখালাম স্কিনে, এটাও ভিটিলিগোরই একটা অংশ। রোদে লালচে হয়ে যাওয়া, মেলানিন না থাকলে রোদে সহজেই লাল হয়ে যায়, কিন্তু কালো হয় না। মেলানিন যদি শরীরে কম থাকে, তাহলে রোদে গেলে সহজেই সেটা লাল হয়ে যায়, লালচে হয়ে যায়, কিন্তু কালো হয় না। আচ্ছা, খাবারের নিষেধের বিষয়, কিছু বিষয় আছে। এই বিষয়গুলো হচ্ছে খাবার। আচ্ছা, আব্দুল মোতালেব ভাই, নিচের লেখাটাও কি দেখা যায়? সম্পূর্ণ সম্পূর্ণ লেখা কি দেখা যায়? সরি, একটু। এখন কি দেখা যায় নিচের লেখাটা? বাড়তে পারে এই কথার লেখা আছে, এটা কি দেখা যাচ্ছে স্ক্রিনে? হ্যাঁ, দেখা যাচ্ছে। বাড়তে পারে এটা দেখা যাচ্ছে, তাই না? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। তাহলে কোন কোন খাবার খেলে হচ্ছে এটা বাড়তে পারে? মূলত এটা ভিটামিন সি জাতীয় খাবার খেলে এই রোগটা বেশি হতে দেখা যায়। তবে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথাটা, সেটা হচ্ছে সব সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথা, সেটা হচ্ছে আম, খাবারে কোনোদিন অসুখ তৈরি করে না। স্বাভাবিক খাবার কখনো অসুখ তৈরি করে না। কিছু কিছু অসুখ আছে কিছু কিছু খাবারে বাড়িয়ে দেয়। তো সেই ক্ষেত্রে সেই জিনিসগুলা এড়ায় চলা ভালো। যেমন অতিরিক্ত টক খাবার, লেবু বেশি পরিমাণে খাওয়া, তেঁতুল খাওয়া, কাঁচা আম, ভিনেগার। নিচে
কারণ চিনি, কার্বোহাইড্রেট, অতিরিক্ত চিনি, কোল্ড ড্রিঙ্কস, সাদা পাউরুটি ও রিফাইন্ড। হ্যাঁ, যে খাবারে ব্যক্তিগত অ্যালার্জি আছে, এটা হচ্ছে ব্যক্তিগত অ্যালার্জি, মানে যার যে খাবারে অ্যালার্জি আছে তাকে সেই খাবারগুলো থেকে বিরত থাকাই ভালো, যদি ভিটিলুগের ক্ষেত্রে বলতেছি। তারপরে ফলেট, কপাল ঘটিত কপার ঘটিত ঘাটতি, এমন এমন ডায়েট, দীর্ঘদিন সীমিত এবং একপেশি ডায়েট, দীর্ঘদিন যাবৎ সীমিত এবং একপেশি ডায়েট করে না, অনেকে আছে হঠাৎ ডায়েট করতে যায় নিজের ক্ষতি করে দেয়, এক ধরনের খাবার বেশি খায়, ডায়েট না বুঝেই করে, সেই ক্ষেত্রে এই সমস্যাটা আরও বেশি হয়ে যায়। আচ্ছা, আমাদের হচ্ছে মোটামুটি কজ, নিষেধ, মায়াজম, এই বিষয়গুলো শেষ। এখনের কথা হচ্ছে, এখন আমি হচ্ছে রেপার্টরির দিকে যাব। এর মধ্যে বিষয় হচ্ছে এতটুকুতে যতটুকু যা দেখানো হলো বা যা বলা হলো, এর মধ্যে যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে এখন বলেন আমাকে, আমি এইটুকুর মধ্যে যদি যদি কারো কোনো প্রশ্ন থাকে আমি সেটা সমাধান করে দেওয়ার চেষ্টা করব। কারো কোনো প্রশ্ন আছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই বলেন। একটা প্রশ্ন, যে ভিটিলিগো যেহেতু এখানে সিফিলিস মেয়াজম জড়িত, সিফিলিস ওরা, হুম, তো ট্রিটমেন্টটা কি প্রথমে সিফিলিস দিয়ে শুরু করবে না এটা এটা হচ্ছে সোরা? এটা হচ্ছে হচ্ছে বলে না যে পাবলিক ডিমান্ড যেমন আছে, তেমনি হচ্ছে রোগের ডিমান্ড, রোগ কি ডিমান্ড আচ্ছা, করতেছে। তো রোগী যেটা ডিমান্ড করবে, তবে ঠিক। অনেক অনেক ক্ষেত্রে এটা সিপিলিস যদি হচ্ছে সাথে মিলে যায় তাহলে সিপিলিস দিয়ে শুরু করা যেতে পারে। সিপিলিস দিয়ে শুরু মানে আচ্ছা, আমরা আবার আ- এক্ষেত্রে আমি 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 একটা মন্তব্য করি যে আহ, যদি আপনি ক্রনিক ডিজিজ করতে যান আর বেশ কিছু মায়াজম আপনি যদি সংমিশ্রণে পান, সেক্ষেত্রে ক্রনিক ডিজিজের নিয়ম অনুপাতে আগে সোরাকে আপনাকে নাশ করতে হবে, তারপরে আহ, পর্যায়ক্রমে সিপিলিনাম, সাইকোটিক, তারপরে সিপিলিনাম। এটা এখন হচ্ছে পর্যায়ক্রম। আচ্ছা আমি কিন্তু হ্যাঁ, কিন্তু আচ্ছা, আমি শেষ করে দিই। এখন আহ, এটা হচ্ছে আপনার মূল মানে মূল সূত্র, কিন্তু এখানে রোগীর উপর ভ্যারি করবে। হুম, কেমন? যেমন হচ্ছে আপনার সাপোজ আমি এই ভার্টিলিগোর উপরে আমার মার্সলের প্রয়োজন হলো, এবার আপনি আমাকে বলেন আমি সেক্ষেত্রে মার্সল দিব না। আচ্ছা, যদি আমি মার্সল দিই তাহলে মার্সল কিসের রাজা? সিপিলিস। সিফিলিস। তাহলে সিফিলিস যদি হয় তাহলে এখানে সিফিলিস চলে গেল না আগে? তো এই ক্ষেত্রে ব্যক্তির উপর ভ্যারি করবে যে আসলে সে কোন মেডিসিনের উপরে প্রযোজ্য। এখানে আমি একটা এটা বিষয়, হচ্ছে আমার মত। হ্যাঁ এখানে একটা বিষয় পরিষ্কারভাবে বলে দিচ্ছি প্রথমেই, যে এক ফোঁটা ওষুধ খাওয়াই দিয়ে আহ, পরবর্তী নেক্সট মেডিসিন দেব, এই পক্ষে কিন্তু আমরা কখনোই না। এটা কিন্তু অর্গানন্য বলে না, কোনোভাবেই এটা পসিবল না এই চিকিৎসা। যে রুগী আসলো, প্রথমেই দেখতেছি ভাটিলিগো, সিফিলিনাম এক ডোজ মুখে জিবার উপরে ফেলে দিলাম, দেওয়ার পরে হচ্ছে তার হচ্ছে যেটা হচ্ছে মনে হচ্ছে লক্ষণটা বেশি মিলতেছে সেই ওষুধটা দেবো না, এই ধরনের চিকিৎসা চলবে না। যদি সিফিলিনাম, এটাই আমি ক্লিয়ার হতে চাচ্ছিলাম ভাই, যে অনেকে বলে যে যে আমি ওষুধ ওষুধ গুলো এক ডোজ দিলাম, তারপর জি মানে জি, লক্ষণ অনুযায়ী ট্রিটমেন্ট দিব, তা আমি কি ধারাবাহিক করবো না? আমার লক্ষণ অনুযায়ী যেটা অগ্রাধিকার আসবে সেটা দিব। আ- যদি হুম, আমার লোক কাছে টানা ওষুধ দিলাম, না সরা দিলাম, আমার লোক লোক এটা ক্লিয়ার হতে আমার লোক চাচ্ছিলাম। আমার লক্ষণ অনুযায়ী যদি সিফিলিনাম আসে, প্রথমে আমি সিফিলিনামই দেবো। দেব। আচ্ছা, আমি যদি লক্ষণ অনুযায়ী মনে করি রুগী আমার সালফারের, আমি প্রথমে সালফারই দেবো। আমি এক ফোঁটা খাওয়াই আচ্ছা, দিলাম, তার পরবর্তীতে আবার ওষুধ দিয়ে দিলাম, এটা হচ্ছে ঠিক ভাউতাবাদী চিকিৎসা। ঠিক আছে। এটার কারণে রুগী অন্ধকারে, ডাক্তারও অন্ধকারে, সবাই অন্ধকারে চলে যায়। আমারও এই মতামতটাই একমত আপনার এই মতামতের সাথে, তবে আমি একটা সাপোর্ট পেলাম, মানে ক্লিয়ার হলাম বিষয়টা, জি যে জি। আমার মতামতটা এই ভুল আর হতে পারে। আর এইভাবে যত্রতত্র হচ্ছে নোষড মেডিসিন ব্যবহার করার ফলে রোগী ক্রনিকভাবে সেই রোগ দ্বারা আক্রান্ত হয়ে যায় এবং এই অসুখ আর পরে ভালো হবে না।
এটা মানে মাইন্ডেড, এটা মনে রাখতে হবে বিষয়টা। যদি আমি টাচ করে একটা ফোঁটা যদি ওষুধ খাওয়াই দিলাম, এই মানে সিফিলিটিক টেন্ডেন্সি, এই আমি যে দেখলাম যে রোগটা সিফিলিসের কারণে হয়, আর আমি সিফিলিস নামে এক ডোজ খাওয়াই দিলাম টাচ করে, এই রোগী ভবিষ্যতে ক্রনিক ভাবে সিফিলিটিক যে লক্ষণগুলো আছে সেগুলো হচ্ছে তার ভিতরে চলে আসবে, পরে কিন্তু আর ভালো হবে না। এই কথাটা মনে রাখতে হবে। মেডিসিন সেটাই দেব সবচেয়ে লক্ষণ বেশি যার, সেটাই তার মেডিসিন। এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। সেটা হোক সিফিলিনাম, হোক মেডোরিনাম, হোক সরিনাম, হোক সালফার, যেটা ইচ্ছে সেটা হোক। হ্যাঁ, যদি বিফল জি হয়, জি যদি আমি দেখতেছি আমি আমার আমার হচ্ছে কখন আমি ওই রাস্তায় যাব, ওই রাস্তায় যাওয়ার সিস্টেম কি, যখন আমি দেখতেছি আমার সিলেক্টেড মেডিসিন কয়েক দফা আমি মানে মিস করলাম, কাজ হলো না, তখন আমার বেশিরভাগ তখন নজর যাবে নসদ মেডিসিনের দিকে। তখন আমার নজর ওদিকে চলে যাবে, আমি যেদিক সেদিক দিয়ে ঘুরায় দেওয়ার চেষ্টা করব, এটা নসরের মধ্যে নিয়ে আসার, অথবা সালফারের মধ্যে নিয়ে আসার। একটা প্রশ্ন এখানে, আমরা তো হয় চিকিৎসক নয় ভবিষ্যৎ হচ্ছে চিকিৎসক, আমি যদি বলি যে একটা মাত্র ওষুধ বাছে নেওয়ার সুযোগ আছে, আপনারা এই প্রশ্নের উত্তর আমাকে পরেও দিতে পারেন, পরেও দিবেন, সমস্যা নাই, তাহলে কে কোনটা মেডিসিন নেবেন? যদি একটা মেডিসিন বাছাই নিয়ে করে নেওয়া হয় তাহলে আমি সালফার নেব, এটা আমার মত। বলছি মানে এই কথাটার কারণ কি বলতেছি, আমি বলতেছি যে মানে ধরেন সব ওষুধ আছে, এর ভিতরে আপনাকে বলা বলা হচ্ছে যে আপনি একটাই মাত্র ওষুধ নিতে পারবেন, মানে অন্য কোনো না, আপনার চয়েস কোনটা হবে। আমার চয়েস সালফার। এটা আপনাদের কাছে প্রশ্ন, আপনাদের মনে মনে থাকতে পারেন, আমাকে বলতেও পারেন, কোনো সমস্যা নাই। আচ্ছা। আমার উত্তরটা আমি দিয়ে দিই, আমিও সালফারই নেব। আমার ব্যক্তিগত চয়েস সালফারই। জি তবে হচ্ছে আপনার প্রশ্নটাই আমি আবার একটু রিপিট করে দিই আর কি, মানে প্রশ্নটা বোঝার ক্ষেত্রে, যে মানে আপনার রোগ প্রতিরোধের করার জন্য, রোগ প্রতিরোধটা ঠিক রাখার জন্য আপনার একটা একটা মেডিসিনকে সিলেকশন করতে হবে। বেশ, আপনার তো বেশ প্রায় 4 লাখ মেডিসিন আছে, আমরা জানি। কিন্তু আমাদের চোখের সামনে তো সচরাচর 1-200 মেডিসিন থাকে। তো এর মধ্যে আপনি কোনটাকে চয়েস করবেন, এটা আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা আহ, রাখার জন্য আর কি। তো আমার চয়েস সালফার। হ্যাঁ। আমি আমিনুর ভাইয়ের অনুসরণ করে আমি করিনি, আমারও চয়েস সালফার। জি জি এবার ক্লিয়ার হলাম প্রশ্নটা, মানে যে আমার মেডিসিন অনেকগুলো আছে, তার মধ্যে সালফারও একটা আছে, তখন আমি কোন মেডিসিনটা নিব, এই তো। না, আমি বলছি যে যদি আপনার কাছে অপশন, আপনি অন্য কিছু নিতে পারেন, আপনি সিফিলিনাম নিতে পারেন, আমি আরেক অথবা নয় আমি মানে আমি এটা আরেকবার বলি, হয় না এরকম যে জি অনেক সময় আমরা এরকম প্রশ্ন করি না, প্রশ্নের সম্মুখীন হই না, আমাদের বাচ্চারা বা আত্মীয় স্বজন বলে না যে এই 10 জনের মধ্যে থেকে তোমাকে যে কোনো একটা বেছে নিতে হবে, তুমি এখন 10 জনকে জি বাঁচতে জি পারবে না, একটা সেটাই। বেছে নাও, কোন দিকে নিবা? তখন আমরা বলি না অনেক সময় যে সবার চাইতে আমার মা বড়, তো আমার মা সবার আগে, আমি মাকে নিব। এই 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 মানে আমি এইরকম কথাটা বুঝাইতে চাইছি আর কি। যদি আচ্ছা, এরকম কোনো অপশন চলে আসে বুঝতে যে পেরেছি। একটা মাত্র অপশন আছে, একটাই মাত্র সুযোগ আছে, কি নিব, তো সেক্ষেত্রে আমি সালফার নিব। আচ্ছা, আমরা আহ, হচ্ছে এই যে কথা বললে কিন্তু ডিস্টার্ব হয় না, বরং উপকার হয়, মানে অজানা বিষয়গুলো বা আমরা একটু হচ্ছে বিষয়গুলো পরিষ্কার হয়। আমরা এখন হচ্ছে রেপার্টরি দেখব। ভাই, আমার একটা প্রশ্ন আছে, বলেন। এখানে যেহেতু ভিটামিন সি খাওয়া নিষিদ্ধ কম হুম বেশি, হুম। তো সেক্ষেত্রে আমরা ভিটামিন সিটাকে কিভাবে বাদ দিব? আমরা ন্যাচারাল খাবারে তো কম বেশি একটা কাঁচা মরিচে ভিটামিন সি আছে, তাই না? তো সেক্ষেত্রে কি আমরা পরিমাণ মতো ভিটামিন সি খাইলে কোনো সমস্যা নাই, না আসলে ভিটামিন সি খাওয়াই যাবে না? না, ভিটামিন সিও খাইতে হবে, এবং এটা আমাদের শরীরে চলে আসবে, অতিরিক্ত যেন না হয়। আমরা যে কথাটা বলার চেষ্টা করতেছি যে আহ, ভিটামিন সি খালি কিন্তু ভার্টিলিগো হয় না, ভিটিলিগোটা ভিটামিন সি খাওয়ার কারণে হয় না, তবে অনেক ক্ষেত্রে এই জিনিসটা বৃদ্ধি হতে পারে। তো সেই ক্ষেত্রে আমাদের উচিত হচ্ছে যেগুলো খাবারের যেই অসুখগুলো বৃদ্ধি হয়, এটা শুধু এই খাবারে নয়, পারতপক্ষে আমাদের চেষ্টা করা হচ্ছে
সেই খাবারগুলো একটু এড়িয়ে চলা। তবে সব ক্ষেত্রে সবসময় সবগুলো সম্ভব নয়, এটাও একটা বিষয়। আব্দুল মোতালেব ভাই কি ঠিক আছে বিষয়, না আর কোনো কিছু আছে? ঠিক আছে, কারণ এখানে আমার যেটা মন্তব্য, যে যখনই একটা রোগীকে বলা হয় যে আপনি ভিটামিন সি জাতীয় খাবার খাবেন না বেশি পরিমাণে, তখন রোগীরা প্রশ্ন করে যে আসলে আমি কি করে বুঝবো যে এটা আমার উপরে হচ্ছে ভিটামিন সিটা বেশি পাচ্ছি এই খাবারগুলো। হ্যাঁ, সেক্ষেত্রে আপনাকে বলবো এখন এখন যে আমি হ্যাঁ, এখন আমি ভিটামিন সিটা। এখন আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যেমন ধরেন কাঁচা লবণ। আমরা জানি লবণের দুইটা দিক আছে, খারাপ দিকও আছে, ভালো দিকও আছে। লবণ কি আমরা একদম বাদ দিয়ে দিব? না। এই কথা কি আমরা কখনো বলি? কখনো বলি না। লবণ তো একবারে বাদ দিতে বলি না। কোনো কিছুই, যেগুলো ভালো, তাই বলে কি মদকে এর সাথে কম্পেয়ার করব না। যেগুলো ভালো খাবার আছে সেগুলো কোনোটাই একবারে নিষিদ্ধ না। এটা এমন পর্যায়ে, আমি যদি তরকারির সাথে, তো আমি লবণ খাচ্ছি, এখানে তো আমার শরীরে লবণের চাহিদা পূরণ হচ্ছেই। এরপরে আমি যখন লবণ ছিটায় ছিটায় খাবো, তখনই তো আমার সমস্যাটা বেশি হবে, তাই তো? আমি তো তরকারিতে পরিমাণ মতো খাচ্ছি, এই বিষয়টা স্বাভাবিক। এইভাবে যে খাওয়াগুলো সেটা স্বাভাবিক। এরপরে কেউ ধরেন লেবুর রস শরবত করে খাচ্ছে, তো ভিটিলিগো হলে কি তাই খাবে? না, খাবে না। তার ভাতে হচ্ছে বেশিটা যেন না হয়। আচ্ছা, আমরা, সরি, আমার ইয়েটা কই, আমরা নেক্সট বিষয়গুলো এবার আসি আমরা রেপার্টরি বিষয়। রেপার্টরি বিষয় সব প্রথমেই একটা কথা বলি, রেপার্টরিতে ভিটিলিগো বলে কেন রেপার্টরিতে কোনো অধ্যায় নাই, কোনো মানে রুব্রিক নাই। তো আহ, এটা কি হয়, আমরা ভিটিলিগো কেন, পৃথিবীতে যে কোনো হোমিওপ্যাথি কেন আপডেট, আপনি যে কোনো অসুখ নিয়ে আসেন, নতুন একটা অসুখ যে নাম পৃথিবীতে কেউ কোনোদিন শোনেনি, ব্যাপার না, আমাদের সমস্যা নাই। আমার বিষয় হচ্ছে লক্ষণ। ঘটনা হচ্ছে ভিটিলিগো হোক আর ভিটিলিগো বা নাই হোক, আমার তাতে কি যায় আসে? আমার সিমটম অনুযায়ী আমি ট্রিটমেন্ট দেবো। হ্যাঁ, যায় আসে, কতটুকু যায় আসে, ততটুকু আমরা করতেছি, যতটুকু আমাদের জানা দরকার ততটুকু যায় আসে। তাই বলে ওগুলো নিয়ে পড়ে থাকলে হবে না। আমাদের এটা আমরা পাবো কোথায়? স্কিনের ডিসকালারেশনের মধ্যে, স্কিনের বর্ণ বিকৃতি যে হচ্ছে চ্যাপ্টার আছে, এর মধ্যে আমরা পাবো। উল্লেখ্য একটা বিষয় বলে দিই, আজকের এই বিষয়টা আর হচ্ছে মেস্তার বিষয়টা সেম জিনিস, একই মানে একই রুব্রিকগুলা ব্যবহার হবে। বর্ণ বিকৃতির ক্ষেত্রে যদি হচ্ছে মেস্তারটাও পড়ে যাবে। যে রুব্রিকগুলো আমরা দেখব, সেই রুব্রিকের আওতায় যদি হচ্ছে আমরা দেখি যে হচ্ছে মেস্তার মধ্যে চলে আসতেছে, আসতে সমস্যা নেই, সেক্ষেত্রে মেসটাও আমরা চিকিৎসা দিব। মূল বিষয় এটার মাধ্যমে আরেকটা মেসেজ যেটা, সেটা হচ্ছে এই বিষয়গুলোতে আমাদের অনেকের ভুল ধারণা আছে যে ভিটিলিগো ভালো হবে না, মিস্তা ভালো হয় না। বিশেষ করে মিস্তা কোনো ব্যাপার না, এটা তো এর সাথে তুলনা করাই যাবে না। ভিটিলিগো ভালো হয় না, হ্যাঁ, এলোপ্যাথি চিকিৎসায় ভালো হয় না, আমাদের ট্রিটমেন্টে ভালো হয়। আমি আমার বাস্তব জীবনে দুইটা রুগী পাইছি, আলহামদুলিল্লাহ দুইজনই ভালো হয়ে গেছে। একটা মেয়ে ছিল আর একটা ছেলে ছিল। মেয়েটার পায়ে হয়েছিল, কম বয়সের মেয়ে, 11 বছর বয়সের মেয়ে। আর ছেলেটার হচ্ছে এই ঠোঁট থেকে শুরু হয়েছিল। ছেলেটা হচ্ছে ফার্মেসিতে জব করে। তো তারা দুজনই ভালো হয়ে গেছে। তো এই অসুখটা কিওরেবল, ভালো হওয়ার মতো আর কি অসুখ। কিন্তু আমাদের আসলে এই বিষয়গুলো জানা দরকার, এই জন্য আর আমি আসলে আরো বিষয়টা তবে একটা তথ্য বলতাম ভাই, বলি। সিনথেসিস আপডেট ভার্সন, যেটা আপনার অনলাইন আপডেট ভার্সন সিনথেসিস রেপার্টরি, হুম হুম। সেটাতে ভিটিলিগো, স্কিন ভিটিলিগো একটা রুব্রিক অ্যাড করেছে। হ্যাঁ হ্যাঁ, জি জি, আছে। আমি তো ওটা বলছি, কিন্তু মানে ওটা আমার আগেরটাই ছিল না, মানে আপডেট পরে ভার্সনটাতে হয়তো বা অ্যাড আপডেট করেছে। করছে। আছে অন্য রেপার্টরিতে গুলাতে আছে, কিন্তু কেন রেপার্টরিতে নাই। আচ্ছা, আমি যেহেতু কেন রেপার্টরি জি, কথা বলি বেশি, সেই জন্য এটা বললাম যে কেন রেপার্টরিতে আমরা ভিটিলিগোর কেন কোনো ফলো করি, ডাইরেক্ট কিন্তু এটা দেখলাম। চ্যাপ্টার থাকে না। আর যদি কেউ জি, যদি সিনথেসিস থেকে ব্যবহার করেন, সমস্যা নেই রে ভাই, আপনি খুঁজে দেখেন এই ওষুধগুলোই আসবে, এই জিনিসগুলোই আসবে। ওষুধ কি আর করতে, হ্যাঁ, ওষুধ ওষুধ কি দিচ্ছে আলাদা না? আপডেট ভার্সনে এটা। জি। আমি আরেকবার আগেও আমি বলেছি যে রুব্রিকের ক্ষেত্রে আমি এই রুব্রিকগুলা মানে ব্যালেন্স রাখতে পারি না। এত ব্যালেন্স রাখা যায় না, এই কাজগুলা অনেক সময় ধরে করা লাগে। তো
প্রথম রুব্রিকটার সাথে মানে একের পর এক ABC করে সাজাবো, এইভাবে সাজানো থাকে না। এটা আমি জাস্ট হচ্ছে দেখানোর সুবিধার্থে এই যে বর্ণ বিকৃতি, সাদা দাগ দেখতে পাচ্ছেন, সাদা দাগ স্থানে স্থানে কিনারায় কালচে কালো, তাহলে কি ক্যালকেরাকার সেকেন্ড গ্রেডের মেডিসিন। এটা যদি হচ্ছে মেস্তা হয় সমস্যা নাই, মেস্তা হলে হলো, অন্য কিছু হইলে হয়েছে, কুষ্ঠ হলে হয়েছে, সমস্যা কি, কোনো সমস্যা নেই। এই যে এটা হচ্ছে নীলচে, স্থানে স্থানে সাদা দাগ, স্থানে স্থানে আবার নীলচে হয়েছে, আগে সাদা থাকে মাঝে মাঝে নীল হয়ে ওঠে। তারপরে আমরা দেখি বর্ণ বিকৃতির মধ্যে লাল দাগ, স্থানে স্থানে গোলাপি রঙের বর্ণ, গোলাপি রঙের ক্ষেত্রে এই বিষয়গুলো আমরা পাবো। আমি কিন্তু আজকে রুব্রিক বাংলাতে বলছি, অন্যদিন আমি তো আরেকদিন তো অন্যদিন তো ইংরেজিতেও বলি, আজকে শুধু বাংলাতেই বলছি। এইটা তো দেখতেই পাচ্ছেন খুব সহজ রুব্রিকগুলা, স্পট, রেড, এই তো এগুলোই, অন্য কিছু না। তারপরে হচ্ছে যদি বয়স্ক ব্যক্তিদের ক্ষেত্রে কালো স্পট থাকে, ডার্ক স্পট ইন ওল্ড পিপল, সেই ক্ষেত্রে এই মেডিসিনগুলো আসে। এটার ক্ষেত্রে আরেকটা বিষয় আমি এই ক্ষেত্রে উল্লেখ করে দেখি, বয়স্ক মানুষের ক্ষেত্রে আপনারা খেয়াল করবেন অনেক সময় গালে পায়ে বা বিভিন্ন জায়গায় গোল গোল কালো কালো দাগ হয়, গোল গোল একটু উঁচু টাইপের, সেই যদি বিষয়গুলো আসে এই মেডিসিনগুলো খুবই ভালো কিন্তু সেই ক্ষেত্রে। তারপরে হচ্ছে এটা রেড, রেড স্পট, ব্লুইশ রেড, নীলচে যে হচ্ছে লালটা, সেই লালটার ক্ষেত্রে এই মেডিসিনগুলো আমরা দেখতে পাবো। তার বর্ণ বিকৃতি, স্থানে স্থানে বাদামি লাল, এক একটা ধরন এক এক রকম, আমরা একটু দেখে মিলাই তারপরে হচ্ছে মেডিসিনগুলো প্রয়োগ করতে হবে। তারপরে হচ্ছে বর্ণ বিকৃতি হচ্ছে লাল দাগ, স্থানে স্থানে ফ্যাকাশে একটু। এই দেখানোর মধ্যে আমি একটা কথা, গুরুত্বপূর্ণ একটা বিষয় বলে নিই। আমরা ভিটিলিগো মানেই দুইটা ওষুধের নাম আমাদের সবসময় বেশি মনে আসে, দুইটা মেডিসিন দ্বারাই এই রোগের চিকিৎসা সম্ভব, এটা স্পষ্ট, এই বিষয়টা স্পষ্ট আমি পরিষ্কার করে দিয়েছি। এখন এই অয়েল বুচি বা আরসার ফ্লেবাম যে ওষুধটা আছে, এটা কি সেই মেডিসিনের আওতায় পড়ে? কখনোই পড়ে না। এটা ওই টাইপের মেডিসিন না, যেমন ওরামিয়ন নেট্টামেটাম টিউমারের ক্ষেত্রে বা বাল্কি ইউটেরাসের ক্ষেত্রে, সিস্টের ক্ষেত্রে, ওভারি সিস্ট, যেই যেইটাই মাংস বৃদ্ধি বলেন সেই ক্ষেত্রে ব্যবহার হয়। এই বিষয়গুলা কখনোই মূল হইতে পারে না এই মেডিসিনগুলা। এই যে আপনার আরসাল ফ্লেবাম, অয়েল বুচি, মেডিসিনগুলা মূল আপনার চিকিৎসার মূল অস্ত্র হতে পারে না। আপনি আমি আমরা কি করতে পারি, মূল মেডিসিন সিলেকশনের মাঝে মাঝে যদি সেই লক্ষণগুলো আমরা ওই ওই মেডিসিনের লক্ষণগুলো পাই, সেই ক্ষেত্রে আমরা ওই মেডিসিনগুলো ব্যবহার করতে পারি। কিন্তু আমরা এটা আশা করতে পারি না যে ওই মেডিসিনগুলো ব্যবহার করলে সম্পূর্ণ অসুখ মানে ওই মেডিসিনটাতেই ভালো হবে, এটা আশা করা উচিত হবে না, এটা আশা করাও যে ঘোড়ার স্বপ্নের মতো হবে আর কি। তো এই বিষয়টা পরিষ্কার করে নিলাম, আমি জানি না কে কিভাবে নিয়েছেন এই বিষয়টা। এটা আপনারা বাজারে দেখবেন 3x আকারে পাওয়া যায়। ওয়েল বুচিটা বেশিরভাগ ক্ষেত্রে মাদার হিসেবে ব্যবহার হয়, অনেকে বাহ্যিক প্রয়োগের ক্ষেত্রেও ব্যবহার করে। এই ক্ষেত্রে আমরা বাহ্যিক প্রয়োগের পক্ষে না, কারণ বিষয়গুলো হচ্ছে মেলানোসাইট ধ্বংস হয়ে গেছে নিচে, ওটা নিচ থেকে যদি রিকভারি না হয় তাহলে ভালো হবে না, এটা একটা বড় কথা। আর হচ্ছে আমরা এই ক্ষেত্রে বাহ্যিক প্রয়োগের অনুমতি দিতে পারি না, এটা বাহ্যিকভাবে আসা রোগ নয়। তবে যদি হচ্ছে কেউ 3x, আমরা মাদার টিংচার খাওয়ানোর পক্ষেও না, কেউ যদি হচ্ছে 3x হচ্ছে 4x খাওয়াতে, এগুলো ওষুধ সাধারণত নিম্ন শক্তিতে ব্যবহার হয়, সেই ক্ষেত্রে 3x 4x 6x এগুলো ব্যবহার করা যেতে পারে। তবে এটা চিকিৎসার মাঝবর্তী অবস্থায় বা পরিবর্তন আনার জন্য করা যেতে পারে, সেটা আরসাল ফ্লেমাম হোক আর ওয়েল বুচি হোক। আমার কি আমার কথা স্পষ্ট বোঝা গেছে এই বিষয়টা? আব্দুল মোতালেব ভাই জি আপনি ভাই, আপনার এই কথার সাথে 100 ভাগ একমত। কারণ আমাকে একজন বলেছিল, আমি একটা প্রয়োগ করেছিলাম বয়সে 1% রেজাল্ট আসেনি, পরবর্তীতে কনস্টিটিউশনাল ট্রিটমেন্টে কিছুটা উপকার পেয়েছে রোগী। কিন্তু এই মুখস্থ ওয়েল বুঝি আর আশা বলেছিল, ওইটা দিয়ে আমি 1 কিল পরিমাণও রেজাল্ট পাইনি। যে ওইটা দিলে যে যে ওগুলোতে আপনার সাথে ওগুলোতে রেজাল্ট তো আসেই না, বরং হিতে বিপরীত হয়। মানে অনেক ক্ষেত্রেই অবাক হয়ে যাবেন যে ওই ওয়েল বুচি ব্যবহার কারণে অনেক সাইড ইফেক্ট হয়। এবং আমি যখন
এই স্টাডিটা করি, মানে এই বিষয়ে স্টাডি করি, সেখানে আমি অনেক সাইড ইফেক্টের বিষয়গুলো দেখেছি, যেগুলো আমি হচ্ছে দেখাইতে পারি, বলতেও পারি। অ্যালার্জির সমস্যা, স্কিন কালো হয়ে যাওয়া এবং স্পট গাঢ় হয়ে যাওয়া, আরও ওই স্পট পরে উঠে না, এই বিষয়গুলা এই এই কারণে হয়ে যেতে দেখা যায়। তো সেই ক্ষেত্রে সাবধান হচ্ছে ওষুধের লক্ষণে আসলে তখন আমরা ওষুধ দিব, এবং মাত্রাটা আমাদেরকে নিয়ন্ত্রণ করতে জানতে হবে। ডাক্তার মানে শুধু ওষুধ দিয়ে ছেড়ে দেওয়া না, মাত্রা নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ করা সবচেয়ে কঠিন কাজের মধ্যে একটা কাজ। আমাকে মাত্রা নিয়ন্ত্রণ করতে হবে। আচ্ছা, আমরা নেক্সট, আমাদের সময় কম, 15 মিনিট আর সময় আছে, ইনশাল্লাহ সমস্যা হবে না, কারণ রুব্রিক দেখাতে সময় লাগবে না। ওই জন্য আগেই কথা আমি বলে নিচ্ছি। এর মাঝে যার যে প্রশ্ন আছে, যার যে কথা আছে, যে যেমন পারেন কথা বলেন, কোনো সমস্যা নাই। অন্যজনে কি বলবে, বোকার মতো হয়ে গেল, কিসের বোকার মতো হয়ে গেল? কোনো বোকার মতো নাই। আপনি একটা জিনিস বলবেন না, বলছেন না, আরেকটা জিনিস ও আপনার মাধ্যমে আরেকজনের শেখা হবে, বা আরেকজনের মনের মধ্যে যে প্রশ্নটা ছিল সেই প্রশ্নের জবাব পাওয়া যাবে। সমস্যা নাই। যে কোনো বিষয়, যে কোনো কথা, সেটা হাসির হোক, বোকামির হোক, আর যাই হোক করতে পারে। তা এই যে রেড স্পট, স্থানে স্থানে বেগুনি যদি হয়, এই মেডিসিনগুলো আমরা দেখতে পাবো। তার পরবর্তীতে বর্ণ বিকৃতি বাদামি বর্ণ, সেই ক্ষেত্রে এই মেডিসিনগুলো আছে। এগুলো যে আমি আগেও বলছি, এগুলো হচ্ছে মেস্তার ক্ষেত্রেও একই রুব্রিক ব্যবহার হয়। এটা হচ্ছে নীলচে যে হচ্ছে দাগ, ব্লুইশ যে স্পট, সেটার জন্য স্থানে স্থানে যদি হয়, রুব্রিকগুলো একটু খেয়াল করতে হবে, তাহলে আমাদের ক্ষেত্রে সুবিধা হবে। স্পট মানে যে স্পটটা স্থানে স্থানে, জায়গায় জায়গায় হয়। এই যে বর্ণ বিকৃতি কালচেল দাগ, কালচে যদি স্পট হয়, সেই ক্ষেত্রে আর্সেনিক, কোটেলাসোইডাস, লেকেসিস, এগুলো ভালো মেডিসিন। তারপরে নীলচে শক্ত হয়ে যায়, জায়গাটা যদি শক্ত হয়ে যায়, সেই ক্ষেত্রে এই বিষয়টা আমরা দেখতে পাবো। তারপরে বর্ণবিকৃতি ফ্যাকাশে, ফ্যাকাশের ক্ষেত্রে ল্যাকেসিস আছে। তারপরে বর্ণবিকৃতি সাদা দাগ স্থানে স্থানে, তাহলে সেই ক্ষেত্রে এই যে আর্সেনিক। আর এই ক্ষেত্রে একটা কথা বলে নিই, আমি যখন এই বিষয় নিয়ে স্টাডি করছিলাম, তখন দেখছিলাম একটা মূর্খ এলোপ্যাথি চিকিৎসক, উনি বলছে যে ভিটিলিগো হলে কখনোই হোমিও ডাক্তারের কাছে যাবেন না, হোমিও ওষুধ খাবেন না। কেন খাবেন না? বলছে ওরা আর্সেনিক খাওয়ায়, তো আর্সেনিক খাওয়ালে সেই আর্সেনিকে রোগ তো ভালো হয় না, বরং হিতে বিপরীত হয়। এই কথাটা একদমই যে অনর্থক কথা তাও না। কেন অনর্থক না? ওই যে আগে বললাম, আরসাল, ফ্লেবাম বোতল একটা রেডি করে রাখছেন, আসলেই দিবেন, তাহলে তো আর্সেনিকই হইল না। সেই ক্ষেত্রে কথাটা কিছুটা কিছুটা যুক্তিসঙ্গত। আচ্ছা, এই ক্ষেত্রে আমি একটা বাস্তব মানে হচ্ছে ইয়ে দেব, মানে আমার আমার একদম বাস্তব। আমার কাছে একটা রুগী আসছে, তো উনি অ্যালোপ্যাথি ডাক্তারের কাছে গেছে। তো উনি বারবার করে নিষেধ করছে যে আপনি হোমিও চিকিৎসা করে নিন। করে নিন না। তো কেন? হ্যাঁ, যে কেন? তো বলল যে ওরা একটা ওষুধ দেয়, ওদের ব্যথার একটা ওষুধ দেয়, সে ওষুধটা খাইলে আপনার কিডনি বলেন, হার্ট বলেন, হাবিজাবি বলেন, এগুলো একবার নষ্ট হয়ে যাবে। তো এই কথাটা যখন বলেছে, তখন স্বাভাবিকগতভাবে আমার গাটা কিন্তু জ্বলে উঠেছে, যে একটা বিশেষজ্ঞ মানুষ এভাবে কথা বললো। তো পরক্ষণে আমি এই বিষয়টা যখন জানলাম, তো আমি তো দেখলাম যে হ্যাঁ, ঠিক আছে, ওরা ওরা যে সেন্সে কথা বলেছে, কথা ঠিক আছে। কারণ ওরা তো হোমিওপ্যাথিটা মানে তো এতটুকু পড়ছে যে একটা হোমিও নামধারী একটা ডাক্তারের কাছে যাওয়া। তো সেই নামধারী ডাক্তারেরা তো অ্যাস্টোরেট ব্যবহার করে, মানে ব্যথা হয়েছে, আচ্ছা ঠিক আছে, এটা সকাল প্রতি রাত্রে একটা করে হচ্ছে অ্যাস্টোরেট খান, কাল থেকে আপনি তরতাজা। এখন ওই তো জানছে না, ওই অ্যালোপ্যাথি ডাক্তার তো জানছে না যে ওটা আসলে আমাদের হোমিও ওষুধই না। হ্যাঁ, ওটা এই ওটা আসলে এই তাদেরই কারণে জিনিস। হ্যাঁ, ওটা কিন্তু ওদেরই জিনিস, কিন্তু ওটা বেহাতি হয়ে হোমিওদের কাছে চলে আসছে, হোমিওদের চোরদের কাছে। হোমিওদের যারা চোর, তাদের কাছে ওটা চলে আসছে। বিনিময়ে ওরা আর এত তো অ্যানালিসিস করে না, যতটুকু অ্যানালিসিস করে যখনই কোনো কিছু সমস্যা তৈরি হয়, তখন তো ওরা গবেষণা করেই।
তবে যখন গবেষণা তবে করতে যায় তখন বলে যে হোমিওর নামটা চলে আসে বারবার। এখানে একটা হ্যাঁ, একটা কিন্তু আসলে এখানে একটা জিনিস, সেটা হচ্ছে যে মৃত্যু হওয়ার যে সংজ্ঞাটা আছে না, যে মৃত্যু হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে আপনি যে কোনো তথ্য যাচাই বাছাই না করে প্রচার করবেন। সো এই ক্ষেত্রে তাদেরও একটু হচ্ছে মানে একটু সচেতন হওয়া দরকার। আমরা যখন কোনো বিষয়ে কথা বলি তখন সেই বিষয়ে তো পর্যাপ্ত পরিমাণ স্টাডি করার পরে কথা বলি। তো আমি কোন বিষয়ে কথা বলছি সেটা তো আমাকে আগে বুঝতে হবে। এখন অনেক এলোপ্যাথি ডাক্তাররা তো হার্নিয়ার অপারেশন করতে যায় টেস্টিস কেটে দেয়। এখন কি আমি বলবো যে সব ডাক্তারই হার্নিয়া, কারো কাছে হার্নিয়ার সবাই কি টেস্টিস কেটে দেয়? এই বাংলাদেশে তো এই ঘটনা ঘটে। মুসলমানি দিতে যাও টেস্টিস কেটে ফেলে, এই ঘটনাও বাংলাদেশে আছে। তাহলে কি আমি সেটাই প্রচার করে বাড়াবো? অবশ্যই উচিত না। তবে এই ক্ষেত্রে আমরা অনেকটা দায়ী। ওই যে আর্সেনিকের বোতল ধরে নিয়েছি, 3x আরসাল ফ্লেবাম নিয়েছি, সবাইকে দিব। আমি যে দুইটা রুগী পাইছি, যে দুইটা রুগী চিকিৎসার কথা বললাম, মেয়েটার ছোট যে বাচ্চা সেটা হচ্ছে ফসফরাস লাগছে, আর ছেলেটার ক্ষেত্রে লাইকোপোডিয়াম লাগছে। তো এখানে আর্সেনিক কই আসলো? আর্সেনিক তো আসলো না। আমি আর্সেনিক নিয়ে বসে আছি নাকি? আর আর্সেনিক যদি আমি দিই তাহলে কি আমি আর্সেনিক বেশি খাওয়াচ্ছি মানুষকে? কখনোই না। যায় তো যেন তেন ডাক্তারের কাছে গেলে তো দশা ওই রকমই হবে। যেখানে যাবো সেখানে তো বুঝে শুনে আমাকে যাইতে হবে, আমারও তো কিছু দায়িত্ব আছে, তাই না? নেক্সট রুব্রিকে আমরা চলে যাই। হচ্ছে সাদা সাদা স্থানে স্থানে, এটা মনে হয় দুইবার আসলো। এরকমও হতে পারে, আমি আগেও বলেছি যেরকম হয় সাধারণত। হচ্ছে বর্ণ বিকৃতি, লাল দাগ জায়গায় জায়গায়, সেই ক্ষেত্রে এই মেডিসিনগুলো ফার্স্ট গ্রেডের সেকেন্ড গ্রেড দেখে নেবে। এগুলো আপনারা এমনি দেখতে পারেন, এগুলো তো রেপার্টরি খুললেই দেখা যায়। রেপার্টরি লাগবে বিষয় তাও না, আমরা তো এটাও সবসময় বলি, এমনি দেখা যায়। কিন্তু তারপরে দেখলে সুবিধা হয়, মনে মনে আসে। যদি ব্ল্যাকিশ হয়, রোগগুলো মনে রাখতে হবে যে আপনি যেভাবে দেখাচ্ছেন তো কি রুব্রিকটা নিব এটা আমাদের মনে আসছে, আমরা তো পারদর্শী না আমাদের। ক্ষেত্রে আর্সেনিকের লক্ষণ যার মধ্যে বেশি আছে সেই ক্ষেত্রে শুধু আরসাল ফ্লেবাম দেওয়া যায়। বর্ণ বিকৃতি যদি হচ্ছে কি দাগ, এটা স্থানে স্থানে এমনি জায়গায় জায়গায় যদি হয়, শুধু স্পট। তারপরে হচ্ছে নীলচে, নীলাভ ব্লুইশ বা নীলচে, নীলচে দাগের ক্ষেত্রে আমরা এই জিনিস লক্ষণগুলো পাবো। তারপরে হচ্ছে বিচিত্র, এটা খুব সুন্দর একটা রুব্রিক না? বিচিত্র যদি হয় তাহলে এই এই মেডিসিনগুলো আমরা আছে বিচিত্রর মধ্যে। তারপরে ধূসর গ্রে যদি হয় তাহলে আয়োডিয়াম হচ্ছে একমাত্র মেডিসিন, আয়োডিয়াম সেকেন্ড গ্রেডের মেডিসিন। ফ্যাকাশে, ফ্যাকাশে ক্ষেত্রে দেখতে পাচ্ছেন অনেক বড় লম্বা লিস্ট ওষুধের। তারপরে নোংরা ডাটি যদি হয় সেই ক্ষেত্রে এই মেডিসিন আছে। সালফার দেখেন, সালফার নাম অন্যতম মেডিসিন। আমরা জানি ডাটি, নোংরা, সালফার এবং সরিনামের চাইতে বড় আর কেউ না। এইগুলো এই যে ভাই, অন্য কিছু না। এখানে কোন জিনিস আছে? ম্যাটারে মেডিকেল তো লক্ষণগুলোই আছে, অন্য কিছু কি আছে? অন্য কিছুই নাই। তারপরে লাল, যদি লাল হয়, এগুলো কিন্তু শেষের দিকে যেগুলো দেখাই এগুলো কিন্তু মূল রুব্রিক। আমি আগে আগে তো বলছি, মানে আপনারা যখন বইতে দেখবেন তখন এই রুব্রিকগুলো প্রথমে পাবেন, তারপরে এর সাথে আস্তে আস্তে সাব রুব্রিকগুলো পাবেন। কিন্তু আমি যখন দেখাই তখন শেষ থেকে দেখাই, শেষ থেকে আস্তে আস্তে প্রথম দিকে যাই। শেষ, এটাই হচ্ছে আমাদের যে ইয়েটা আছে, শেষ রুব্রিকটা দেখানো হয়ে গেল। এখন যেইটুকু সময় আছে, জানি না কতটুকু সময় আছে, 1 মিনিট হয়তো সময় আছে। আলহামদুলিল্লাহ আজকে সময় মতো শেষ হয়েছে, এটা একটা বড় বিষয়। ওই জন্য আমরা সময় নষ্ট করি না আর কি, প্রথমেই শুরু করেছি। আমরা চেষ্টা করলাম হচ্ছে সব দিক দিয়ে আলোচনা করার জন্যে। এরপরে আত্মবিশ্বাসের একটা বিষয় আছে। আমরা চাচ্ছি আপনাদের মধ্যে, আমাদের মধ্যে অবশ্যই একটা আত্মবিশ্বাস তৈরি হোক যে এই অসুখ মানে অসুখটা ভালো হয়। এটা নিয়ে আমাদের টেনশনের কোনো কিছু নাই বা ভয় পাওয়ার কিছু নাই। এরকম রোগী যদি আসে অনায়াসে আমরা চিকিৎসা শুরু করতে পারি ইনশাল্লাহ। একটা ভালো রেজাল্ট আসবে আশাবাদী। আমরা বাস্তব জীবনেও, প্র্যাকটিসের জীবনেও আমরা এর ফলাফল দেখেছি আর কি। তো এখন সময়
5 মিনিট আছে, এর মধ্যে যদি কেউ কিছু বলতে চান, কারো যদি অন্য কোনো বিষয়ে কথা থাকে তাহলে বলতে পারেন। শুধু আব্দুল মোতালেব ভাই, আমি দুলাল ভাই কথা বলবো, বিষয়টা কিন্তু তা না। আজকে রুহিদাস দাদা কিছুই বলেনি। তারপরে হচ্ছে আমার প্রিয় একজন আছে তনয়, উনিও কিছুই বলে নাই। কেউ কিছু বলে নাই কেন? বলেন আপনারা, কার যদি কোনো। আরেক ভাই, ভাই। আমি একটু অ্যাড করতে পারতাম, সেটা হলো কিছুদিন আগে আমার টিএসিপিও, মানে যেহেতু আমরা এলোপ্যাথি ডাক্তার নিয়ে কথা বলছি একটু আগে, জি জি। তো আমার টিএসিপিও স্যার দেখতেছি খোঁড়াই খোঁড়াই হাঁটতেছে। হুম। আমি বললাম, স্যার কি ব্যাপার, পায়ে কোনো সমস্যা? কয় হ্যাঁ, হাঁটুতে ব্যথা। তো যেহেতু আমি মানে একটু জানি, তারপরে এখানে আশেপাশে 2-4 জন হোমিও ডাক্তারের সাথে পরিচয় আছে, হুম। তো আমি সেই ভরসা থেকে ওনাকে বলছি যে স্যার হোমিও ওষুধ খাবেন? কয় না 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 না, ওরা খালি স্টোরেন্ট দেয়। স্টোরের দিয়ে। মানে হোমিও ওষুধ, হোমিও ডাক্তাররা স্টোরেন্ট দেয়। জি জি। আমি বললাম, না স্যার এরকম না ব্যাপারটা, ব্যাপারটা ওরকম না। তো যাই হোক, সেটা ওই যে যখন মোতালি কথা বলছিল, তখন আমার একটা প্রসঙ্গটা মনে আছে যে আহ, যখন না জানে বা না বুঝে তখন একটা মন্তব্য করে বসে, জি জি। এইগুলো ব্যাপার। আমাদের আমাদের যে কেউ যে কোনো জায়গা থেকে যে কোনো কথা বলার আগে সেই বিষয় একটু জানিয়ে বুঝে, আগে একটু গবেষণা, একটু স্টাডি করার পরে কথা বলা, এটা সবচেয়ে মানে ভালো। তো আচ্ছা, আমরা আজকে আর কথা বাড়াবো না, আমাদের সময় শেষ, 3 মিনিট সময় আছে। তো তো মা- আমি আমি লাস্ট একটা কথা বলি সবার অবশ্যই সবার উদ্দেশ্যে। অবশ্যই। আসলে আমরা আপনাদের আপনাদের পরামর্শই কিন্তু হচ্ছে ওষুধের পাশাপাশি রোগ নিয়েও আলোচনা করছি, প্লাস রেপার্টরি বলেন বা ক্রনিক ডিজিজ বলেন বা অর্গানন বলেন, আপনাদের পরামর্শ। তো আমরা ইদানিং এসে একটা জিনিস উপলব্ধি করছি যে অনেকেই মন্তব্য করে যে ভাই এই রোগটা নিয়ে আলোচনা করেন বা এসে আনতেন। তো আসলে আপনারা যেটা চাবেন, যদি আপনারা আমাদেরকে আগাম জানিয়ে দেন যে ভাই এই রোগটা নিয়ে সামনের দিনে যদি আলোচনা করে, তাহলে আমরা ওটা নিয়ে চেষ্টা করব যে ওই বিষয়ে নিয়ে আমরা কথা বলার চেষ্টা করব। অনেক সময় আমরা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকি যে আসলে কোন রোগটা নিয়ে আলোচনা করা যায় বা কোনটা আপনারা চাচ্ছেন, এই বিষয়গুলো নিয়ে আমরা অনেকটাই টেনশনে থাকি। তো আপনারা যে বিষয়গুলো জানতে চাইবেন, সেই বিষয়গুলো যদি আপনারা আমাদেরকে আগে বলেন, তাহলে আমরা ওই বিষয়ে স্টাডি করে তারপর আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করব। আপনি সেটা রোগ হতে পারে, অর্গানন ডিজিজ হতে পারে, অথবা মেডিসিন হতে পারে, যে কোনো মেডিসিন। হ্যাঁ, যেমন গত কমেন্টের ইয়েতে আমরা একটু খালি আপনাদেরকে মাঝে বলি যে আপনারা চাচ্ছেন যে কমন কোন মেডিসিন, আমরা কম বেশি সব কমন মেডিসিন গুলো আলোচনা করেছি। এখন সেই মেডিসিন গুলাকে আমরা আবার রিপিট করব? তো আমরা চাচ্ছি যে যেগুলো সচরাচর দরকার হয়ে যায়, মানে বড় ধরনের মেডিসিন, সেইগুলো নিয়ে আমরা আলোচনা করে থাকি। তো তারপরেও আপনারা যদি চান যে এই মেডিসিন নিয়ে আলোচনা করেন, তাহলে আমরা সেক্ষেত্রে সেই মেডিসিন নিয়ে আমরা অবশ্যই চিন্তা করে দেখব বা সামনের দিন আলোচনা করব। এটা আমার কথা ছিল আপনাদের উদ্দেশ্যে। সবাইকে ধন্যবাদ। সামনের দিন ইনশাল্লাহ দেখা হবে, সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সেই শুভকামনায় আজকের মতো এখানে শেষ করছি। আসসালাম।